নমস্কার। গল্পকথক মিতার পরিবারে তোমাকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি পাঠ করে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের নিরুদ্দেশ ছোট গল্পটি। বিরাট হলঘরের এ দেয়াল থেকে ও দেয়াল পর্যন্ত অনেকগুলি মাথা চোখে পড়ে। কাঁচা মাথা, পাকা মাথা, কাঁচা পাকা চুলে মেশানো মাথা। মাথাই কত রকম। এই তো গেল চুলের দিক। চুল ছাড়া টেকো মাথাও দেখা যায়। কারো বা আধ মাথা জুড়ে টাক, কারো বা গোটা মাথা জুড়ে ইন্দ্রলুপ্ত। মানুষের কত রকমের মুখের গড়ন, নাক চোখের গড়ন। মুখের স্টাডিও মন্দ নয়। একটু কান পাতলে প্রণবেশ এক ঘর সহকর্মীদের গুঞ্জরণ শব্দও শুনতে পান। সবাই মুখ বুঝে কাজ করে না। কাজের ফাঁকে ফাঁকে কেউ কেউ উঠে গিয়ে অন্য টেবিলে গিয়ে গল্প করে। তাছাড়া জীবন বীমা কোম্পানির অফিসে বাইরের লোকজন তো হরদম আসে, তাদেরও কথাবার্তা শোনা যায়। দৃশ্য আছে, শব্দ আছে, গন্ধও আছে। প্রণবেশের সামনের টেবিলের তপনবাবু ভারী শৌখিন। তিনি গন্ধ তেল ব্যবহার করেন, মিষ্টি মশলা দেওয়া পান খান। স্পর্শ থেকেও বঞ্চিত নন প্রণবেশ চক্রবর্তী। পলিসি ডিপার্টমেন্টের গোকুল রায় মাঝে মাঝে তার পাশে এসে বসেন। সিনেমা, সাহিত্য, রাজনীতি নানা বিষয়ে তার উৎসাহ, হয়তোবা দখলও আছে। তিনি এসে মাঝে মাঝে প্রণবেশের খোঁজখবর নিয়ে যান। নিয়ে যান বলা ভুল, দিয়ে যানই বেশি। জগতের যাবতীয় খবর তিনি প্রণবেশকে সরবরাহ করতে থাকেন। শ্রোতাকে অন্যমনস্ক দেখে মাঝে মাঝে তার বাহুতে খোঁচা দিয়ে বলেন, শুনেছেন নাকি মশাই? প্রণবেশ শোনেন, কিন্তু কিছু বুঝতে পারেন না। ফ্যাল ফ্যাল করে বক্তার মুখের দিকে তাকিয়ে থাকেন। গোকুলবাবু হাতের পাতা উল্টে নৈরাশ্যের ভঙ্গিতে বলেন, কিচ্ছু শোনেননি? আপনার হয়ে গেছে মশাই। এত অন্যমনস্কতা নিয়ে কি করে আপনি কাজ করবেন, চলাফেরা করবেন? এতদিন ধরে আপনাকে বলছি ডাক্তার দেখান, ডাক্তার দেখান। ছুটি নিন। ছুটি তো আপনার যথেষ্ট পাওনা আছে। ছুটি নিয়ে চেঞ্জে যান, শরীর মন সারিয়ে আসুন। শুভাকাঙ্ক্ষী সহকর্মী উপদেশ দিয়ে চলে যান। এই হলঘরটিকে ছোটখাটো একটি জগৎ বলা যায়। এ জগতের দৃশ্য, গন্ধ, স্পর্শ কোনো কিছু থেকে বঞ্চিত নন প্রণবেশ। তবু যেন মাঝে মাঝে সব কিছু অবাস্তব বলে মনে হয়। মানুষগুলি যেন মানুষ নয়, ছায়ামূর্তি। তিনি নিজেও যেন তাই, অবাস্তব, অশরীরী, শুধু কতকগুলি বাসনা কামনার আধার। আসলে এইটাই রোগ। এই বস্তুকে অস্বীকার করার ব্যাধি, সংসারকে স্বীকার করার ভয়, বিশেষ করে কর্মভয়। এই ভয় থেকেই আসে অনিচ্ছা, অক্ষমতা। প্রণবেশ জানেন এই হলো তার রোগ। কিন্তু এই রোগ কি ডাক্তার দেখালেই সারবে? শুধু দামি দামি নার্ভ টনিক খেলে কি নিরোগ হবেন প্রণবেশ? এই অস্বাভাবিক ভীরুতা তার কোত্থেকে এলো কে জানে। তিনি জানেন এই কর্মময় সংসারে পরস্পরের সঙ্গে যোগসূত্র একমাত্র কর্মসূত্রেই। ছেলেবেলায় যাত্রার আসরে বিবেকের গান শুনেছিলেন, শুতে দুখান ঘুড়ি, ভক্তি আর জ্ঞান বেড়ায় উড়ে। অধ্যয়ন, ধ্যান, মননের যে কন্টেমপ্লেটিভ লাইফ, তাও কর্মের সঙ্গে বাঁধা, তাও আসলে অ্যাক্টিভ লাইফ। কিন্তু প্রণবেশ যেন সমস্ত কর্ম থেকে মুক্তি পেতে চান। সেই নৈষ্কর্ম মানে মৃত্যু, জীব মুক্তি নয়, বিলুপ্তি। সেই বিলুপ্তি কি চান প্রণবেশ? না, তাও নয়। জড়বাদীর বিলুপ্তি অন্য কোনো লোকে পৌঁছে দেয় না।
অন্য জন্ম জন্মান্তরের কল্পনায় উদ্বুদ্ধ করে না। সেই বিলুপ্তি মানে নাস্তিত্ব শূন্যতা। না, একেবারে শূন্য হয়ে যেতে চান না প্রণবেশ। নিজের অস্তিত্বকে অনুভব করতে চান, শুধু অনুভূতি। কর্ম, কৃত্য, কৃতিত্বের দায় থেকে মুক্ত শুধু অনুভূতি। তিনি কি শুধু অশরীরী এক অনুভূতি মাত্র হয়ে থাকতে চান? নিজের মনেই হাসেন প্রণবেশ। না, অশরীরী হওয়ার কল্পনা তাকে সবসময় আনন্দ দেয় না। অশরীরী হয়ে থাকাও তো না থাকারই শামিল। শরীর নেই অথচ মন আছে, আর সেই মনের চিন্তা, কল্পনা, অনুভব শক্তি আছে। এ কথাও তার পক্ষে ধারণা করা কঠিন। দেহই তো তার আইডেন্টিটি কার্ড। এই পরিচয়পত্র ছাড়া তিনি অন্যের কাছে স্বীকৃতি পাবেন কি করে? এই দেহের পাত্রেই তো তিনি রূপ, রস, গন্ধ, স্পর্শ গ্রহণ করেন। তাই নিরবয়ব হয়ে থাকাও তার মনোপুত নয়। এই উল্টোপাল্টা চিন্তাধারায় আর পরস্পর বিরোধী আকাঙ্ক্ষার আকর্ষণ বিকর্ষণে প্রণবেশ অস্থির হয়ে ওঠেন, অস্বস্তি বোধ করেন। এর চেয়ে নিজের কাজে মন দিতে পারলেই ভালো হতো। কিন্তু অফিসের কর্তৃপক্ষ তার হাত থেকে গুরুদায়িত্ব সরিয়ে নিয়েছেন। ওদের বোধহয় ধারণা হয়েছে তিনি পুরোপুরি সুস্থ নন। সেই অসুস্থতা শরীরের নয়, মনের। অন্যমনস্ক ব্যক্তির হাতে কোনো গুরুদায়িত্ব ছেড়ে দিতে ওরা রাজি হয়নি। ব্রাঞ্চ ম্যানেজারও তাকে একদিন ডেকে বলেছিলেন, প্রণববাবু, ছুটি নিন আপনি, কিছুদিন বিশ্রাম নিয়ে রিফ্রেশ হয়ে আসুন। কিন্তু ছুটি নেওয়ার কথায় প্রসন্ন হন না প্রণবেশ। এই অফিসের কতজন ছুটি ছুটি করে পাগল। কারণে অকারণে তারা কামাই করে, কিন্তু ছুটি নেওয়ার অনুরোধ সত্ত্বেও প্রণবেশ ছুটি নেন না। ছুটি নিলে যেন অসুস্থতাকে স্বীকার করে নেওয়া হয়। শারীরিক অসুস্থতা নয়, মানসিক অসুস্থতা। যদিও শরীর আর মন অবিভাজ্য, মনও অন্তঃশরীর ছাড়া আর কিছু নয়, তবু বলবার সুবিধার জন্যে মানুষ ওইভাবেই রোগকে চিহ্নিত করে। ডাক্তাররাও ওইভাবেই বিভক্ত হয়ে যান, দেহের রোগের আর মনের রোগের ডাক্তার। আরও বিভাগ উপবিভাগ আছে। আজকাল বিশেষজ্ঞতার যুগ। এক এক প্রত্যঙ্গের জন্যে এক এক ডাক্তার। কিন্তু তার কোনো অঙ্গই বিকল অকেজো হয়ে গেছে বলে স্বীকার করতে রাজি নন প্রণবেশ। কিন্তু তিনি স্বীকার না করলে কি হবে? তার আশপাশের সবাই যে তাকে অস্বীকার করে তা তিনি বুঝতে পারেন। অফিসের কর্তৃপক্ষ যৎসামান্য কাজ দিয়ে তাকে একটি মাঝারি ধরনের আসনে বসিয়ে রেখেছেন। প্রিমিয়াম ডিপার্টমেন্টের মেজবাবুর আসন। যারা ডিফল্টার হয়েছেন তারা মাঝে মাঝে আসেন। প্রণবেশ তাঁদের প্রিমিয়াম নোটিশের ওপর একটা সই করে দেন। তাদের সামান্য জরিমানাটা মুকুব হয়ে যায়। বিলম্বের পরিমাণ যদি বেশি হয়, তিনি সাক্ষাৎকারীকে বড়বাবুর ঘরে পাঠিয়ে দেন। কেউ কোনো খোঁজ খবর নিতে এলে বলেন, সারাদিনের কাজ তার এমনই ২-৪ বার নাম স্বাক্ষরেই শেষ হয়। বড়জোর ২-৪ জন সাক্ষাৎকারীর সঙ্গে কথাবার্তা। তারপর ঘন্টার পর ঘন্টা তার টেবিল খালি পড়ে থাকে। জরুরি কাজের গুরুতর কোনো ফাইল তার টেবিলে কেউ পাঠায় না। তার সামনের চেয়ারে অফিসের কোনো পদস্থ ব্যক্তি এসে বসেন না। এমনকি অধস্তন কর্মচারীও কেউ বড় একটা আসে না। আসবার দরকার হয় না। কারণ কারো সঙ্গে প্রণবেশ কর্মসূত্রে আবদ্ধ নন। অসুস্থ মস্তিষ্কের মানুষকে যেমন সবাই এড়িয়ে যায়, ছোট বড় সব সহকর্মী তেমনিই তাকে এড়িয়ে চলেন। ওদের ধরন ধারণ দেখে মনে মনে হাসেন প্রণবেশ। ওরা হয়তো প্রণবেশকে পাগল বলেই ধরে রেখেছেন। ওদের হয়তো আশঙ্কা প্রণবেশ যে কোনো মুহূর্তেই ভায়োলেন্ট হয়ে উঠতে পারে। আবার কেউ কেউ ভাবেন প্রণবেশ শেয়ানা পাগল, কাজ এড়াবার জন্যে ইচ্ছা করে হাত গুটিয়ে বসে আছেন। ঘৃণা, অবজ্ঞা, বিদ্বেষে তারা প্রণবেশের কাছ থেকে বিচ্ছিন্ন। নেতিবাচক উপহাস পরিহাস নিয়ে বহু দূরে তাদের অবস্থান। প্রণবেশও তাদের কাছে যান না, তারাও তার কাছে আসেন না। নিঃসঙ্গ কর্মহীন প্রণবেশ
আজও তার চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা শুধু নিজের মনকে নিয়ে কাটাচ্ছিলেন। সেই মন পুরোপুরি সুস্থ কি অসুস্থ তিনি জানেন না। তার প্রতি অন্যের আচরণ দেখে ধরে নিতে হয় অসুস্থ না হলেও তিনি ঠিক স্বাভাবিক নন। অন্যের বিচারে তিনি সম্পূর্ণ অনির্ভরযোগ্য, কাজকর্মের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছেন। তাই কি আজ সারাদিনের মধ্যে একটি ফাইলও তার টেবিলে আসেনি? প্রিমিয়ামের নোটিশ নিয়ে একজন পলিসি হোল্ডারও তার সাহায্য প্রার্থনার দরকার বোধ করেনি। প্রণবেশের মনে হয় আর কেন, এবার এই চেয়ার ছেড়ে উঠে চলে গেলেই হয়। উঠে কোথায় যাবেন? বাড়িতে গেলে স্ত্রী, পুত্র, কন্যারা তাকে ঘিরে ধরবে। তারা তার ওপর নির্ভরশীল, কেউ আংশিক, কেউ বা পুরোপুরি। তারা হাত ধরে ফের তাকে এই চেয়ারে এনে বসিয়ে দেবে। স্ত্রী একদিক থেকে নির্মম, আর একদিক থেকে পরম মমত্বময়ী। ছেলে মেয়ে, ঘর সংসার, মান মর্যাদা সব আগলে রাখতে চান। তিনি বলেন, তোমার কি হয়েছে? কিচ্ছু হয়নি। মন দিয়ে কাজ করলেই তুমি করতে পারবে। ওসব বাতিক টাতিক ছাড়ো তো। এখনো তোমার সামনে কত দায়িত্ব। ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, মাথা গুজবার একটা জায়গা আজও আমাদের হলো না। অফিস থেকে পালাবার জায়গা নিজের পারিবারিক আশ্রয় নয়, অন্য কোনো কর্মস্থলও নয়, বনস্থল, নিবিড় অরণ্যে নিরুদ্দেশ হয়ে যাওয়া। নিরুদ্দেশ। মনে মনে হাসেন প্রণবেশ। তিনি যে চেয়ারে বসে আছেন, এই চেয়ার থেকেই ২০ বছর আগে প্রায় তাঁরই বয়সী এক ভদ্রলোক নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। তারও স্ত্রী, পুত্র ছিল, অফিসে মান মর্যাদা ছিল। তবু হঠাৎ একদিন কেন যে তিনি চলে গেছেন তা কেউ জানে না। প্রণবেশ তখন এ অফিসে আসেননি। সেই নিরুদ্দিষ্ট ভদ্রলোককে কখনো দেখেননি। তার সহকর্মীরাও তার সম্বন্ধে খোঁজখবর রাখেননি। যারা তাকে চিনতেন তারা অনেকেই রিটায়ার করেছেন, কেউ কেউ বা সংসার থেকেই বিদায় নিয়েছেন। এত বড় অফিসে নিশ্চয়ই আরও কেউ কেউ আছেন যারা সেই সত্যজীবন রায়কে চিনতেন, কিন্তু তাদের কাউকে খুঁজে বের করতে পারেননি প্রণবেশ। খুব একটা উৎসাহ বোধ করেননি। সহকর্মীদের মধ্যে দু একজনকে জিজ্ঞাসা করে দেখেছেন, তারা কেউ জানেন না। একজন বৃদ্ধ পলিসি হোল্ডার বছর ২ হলো প্রণবেশকে এই খবরটি দিয়েছিলেন। তার সামনের চেয়ারে বসে বলেছিলেন, মিস্টার চক্রবর্তী, আপনার ওই চেয়ারের একটা গুণ আছে। ওই চেয়ার থেকে সত্যবাবু বলে এক ভদ্রলোক নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। আপনার যা রকম সকম, যেমন উদ্ভ্রান্ত উন্মনা উন্মনা ভাব, তাতে আপনিও কবে আমাদের ছেড়ে চলে যান। বৃদ্ধ সস্নেহে তার দিকে তাকিয়ে হেসেছিলেন। তার সেই হাসির মধ্যে ব্যঙ্গ ছিল না, কৌতুক ছিল না। অনাবিল স্নেহের মাধুর্য ধারায় প্রণবেশকে তিনি সেদিন অভিষিক্ত করেছিলেন। তারপর আর তাকে দেখেননি প্রণবেশ। তিনি মারা গেছেন। ১০,০০০ টাকার পলিসি ছিল তার। পুরো প্রিমিয়ামটা দিতে হয়নি, বছর ৫ আগেই বিদায় নিয়েছেন। তারপর থেকে সেই সত্যজীবন প্রণবেশকে প্রায়ই হন্ট করছেন। যখন অন্য সবাই প্রণবেশের সঙ্গ ত্যাগ করেছে, তিনি যেন তার নিত্য সঙ্গী হয়ে উঠেছেন। শুধু অফিসে নয়, বাসে, ট্রামে, বাড়িতে, পার্কে বেড়াবার সময়ও তার কথা মনে পড়ে যায় প্রণবেশের। তার অস্তিত্ব যেন অনুভব করেন। অবশ্য এই যে তার একটা ফ্যান্টাসি, তাও তিনি বোঝেন। মাঝে মাঝে তার মনে হয় সত্য জীবনে থাকাটা আর চলে যাওয়াটা দুই কাল্পনিক ব্যাপার, কিংবদন্তির মতো অর্ধসত্য, অনিশ্চিত সত্য। কিন্তু এই সত্য তাকে পেয়ে বসেছে। কোনো কোনো দিন প্রণবেশ ভেবেছেন, এই সত্য জীবনের বাড়ি ঘরের ঠিকানা, তার সংসার ত্যাগের কারণ তিনি খুঁজে বের করবেন। সেই বৃদ্ধ তাকে বলেছিলেন, কলকাতা শহরেই তার বাড়ি ছিল। বউবাজার অঞ্চলে থাকতেন এ কথাও বলেছিলেন। অফিসের পুরনো ফাইলপত্র ঘেঁটে তার ঠিকানা বের করা অসম্ভব নয়। ঠিকানা খুঁজে খুঁজে সত্য জীবনকে এখন আর পাওয়া যাবে না, কিন্তু তার স্ত্রী পুত্রের সন্ধান হয়তো মিলতে পারে। তাদের কাছ থেকে সত্য জীবনের চলে যাওয়ার যথার্থ কারণ বের করতে পারেন প্রণবেশ। কিন্তু সত্যি সত্যি
খুঁজতে গিয়ে প্রণবেশ তেমন যেন উৎসাহ বোধ করেন না। খুঁজে কি হবে? প্রণব চক্রবর্তী গোয়েন্দাও নন, ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, গবেষকও নন। তাছাড়া নিরুদ্দিষ্ট সেই ভদ্রলোকের সংসার ত্যাগকে কোনো একটি নির্দিষ্ট কারণ দিয়ে বেঁধে ফেলতেও যেন প্রণবেশের মন চায় না। নিশ্চিত সত্যের চেয়ে অনিশ্চিত সত্যই রহস্যময়, রোমান্টিক, অপার্থিবতায় ঘেরা। সেই অলৌকিকতার আবরণ থেকে তিনি যেন তার সত্য জীবনকে মুক্ত করতে চান না। বৃদ্ধ বলেছিলেন, সত্যবাবু স্ত্রী আর ছেলে মেয়েরাও কেউ জানতেন না সেই কারণ। সত্যবাবু কাউকে কিছু লিখে যাননি, কাউকে কিছু বলেও যাননি। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ জানেন না যে ব্যাপারটা কি। অফিসের কাজ সেরে এক জামা এক কাপড়ে তিনি চলে গিয়েছিলেন। থানা পুলিশে খবর দেওয়া হয়েছিল, তারা কোনো হদিশ দিতে পারেনি। হাসপাতালগুলিতে খোঁজ নেওয়া হয়েছিল, মৃত কি আহত সত্যজীবনকে কেউ এনে ভর্তি করেনি। তখনকার কাগজে হারানো প্রাপ্তি নিরুদ্দেশের স্তম্ভে ছবি দিয়ে তুমি ফিরে এসো বলে একবার তার স্ত্রীর আর একবার তার ছেলে মেয়েদের অনুনয় বেরিয়েছিল। কেউ ধরা দেয়নি, কেউ সাড়া দেয়নি। বৃদ্ধ বলেছিলেন, সত্যজীবনের স্ত্রী তাকে মৃত বলে মেনে নেননি। তার অসন বসন সদবার মতোই। কোনো আশ্রম টাশ্রমেও সত্যজীবনকে খুঁজে পাওয়া যায়নি। দাড়ি গোপওয়ালা সাধু সন্ন্যাসী দেখে এগিয়ে গেছেন সত্যবাবুর স্ত্রী কি ছেলে মেয়েরা, কিন্তু কেউ তাকে বের করতে পারেনি। বৃদ্ধের বিবরণ শুনে ছেলে মানুষের মতোই খুশি হয়ে উঠেছিলেন প্রণবেশ। এরই নাম তো সত্যি সত্যি হারিয়ে যাওয়া। দেহ রেখে মরে যাওয়া নয়, দেহ নিয়ে সরে যাওয়া। সূক্ষ্ম শরীরে বিচরণ না, এই স্থূল শরীর নিয়েই অদৃশ্য হয়ে যাওয়া। কোনো স্পেস ক্রাফটারের সাহায্য নিয়ে নয়, বিনা যন্ত্রপাতির সাহায্যেই গ্রহে গ্রহে তারায় তারায় ঘুরে বেড়ানো। প্রণবেশ ভাবেন, আমরা যেটুকু পারি, যেটুকু করি, যেটুকু জানি, তা সসীম। সসীম তো বটেই, অতি ক্ষুদ্রসীম। কিন্তু আমাদের না পারা, না করা, না হলেও তার সহস্র শীর্ষ আকাশ ছোঁয়া। তার প্রত্যেকটি চূড়া কল্পনার সোনায় মাখানো। অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা। শুধু মানবী কেন, মানবও তাই। নারী মহাকবির কলম যদি হতো, তা দিয়েও ওই কথাই বেরোতো। হে অনিন্দ সুন্দর পুরুষ, তুমিও বাস্তবে কল্পনায় মেশানো। তার ভাগ আধাআধি নয়, তার অনুপাত সিকি আর 3/4, কারো কারো মধ্যে বা তারও বেশি। তবু একদিন প্রণবেশ কি করে যেন সত্যবাবুর বাড়ির মধ্যে ঢুকে পড়েছিলেন। বউবাজারের গলির মধ্যে দোতলা একটি পুরনো বাড়ি, সামনে দুদিকে রোয়াক, কয়েকটি ছেলে মেয়ে খেলায় মত্ত। তাদের একজনকে ডেকে প্রণবেশ জিজ্ঞাসা করলেন, সত্যজীবন রায় কি এ বাড়িতে থাকতেন? কে সত্যজীবন রায়? 7-8 বছরের সুদর্শন দুটি ছেলে মেয়ে একে অন্যের মুখের দিকে তাকায়। তারপর হঠাৎ মেয়েটি বলে ওঠে, ওরে, দাদুর কথা বলছেন উনি, দাদুর নামই তো। প্রণবেশ হেসে বলেন, হ্যাঁ, তিনি তোমাদের দাদুই হবেন। তিনি তো নেই এখন। মেয়েটি চোখ বড় বড় করে বলে, তিনি কবে চলে গেছেন? আচ্ছা, তোমাদের বাবা আছেন? বাবাকে ডেকে দাও না। ছেলেটি গম্ভীরভাবে বলে, বাবা এখনো অফিস থেকে ফেরেননি। কে আপনি? আমি? আমাকে তুমি চিনবে না। তোমার দাদু যে অফিসে কাজ করতেন, আমি সেখানে কাজ করি। তিনি যে চেয়ারে বসতেন, আমিও সেই চেয়ারেই বসি। আপনি কি চান? বাবা তো বাড়িতে নেই। তা তো শুনলাম। তোমার ঠাকুরমার সঙ্গে কি আমি একবার দেখা করতে পারি? ঠাকুরমা তো অচেনা অজানা মানুষের সামনে বেরোন না। আচ্ছা, তাকে বলে দেখি। তিনি রাজি হয়েছেন। সেই দুটি ছেলে মেয়ের সঙ্গে প্রণবেশ বাড়িটির ভিতরে ঢুকলেন। পুরনো বাড়ি, ভিতরে উঠোন, দক্ষিণ দিকে চৌবাচ্চা,
দেয়ালের ওপাশ থেকে একটি নিম গাছ তার ওপর ঝুঁকে পড়েছে। একটি দুটি পাতা পড়েছে সেই খোলা চৌবাচ্চাটার জলে। অনেক পাতা আর ফুল বাইরে পড়ে আছে। নিচের ঘরগুলি অন্ধকার। ডান দিক দিয়ে সিঁড়ি উঠেছে দোতলায়। ওই দিকেই ঢাকা বাথরুম। সব মিলিয়ে কেমন যেন একটা ছায়া ছায়া রহস্য ভরা ভাব। ছেলেটি প্রণবেশকে পশ্চিম দিকের ঘরখানিতে নিয়ে গেল। জোড়া তক্তপোষে মাদুর বিছানো, আর একদিকে খান দুই চেয়ার, দেয়াল ঘেঁষে একটি আলমারি। একদিকের কাজ ভেঙে গেছে। তাকে চেয়ারে বসতে বলে ছেলেটি চলে গেল। প্রণবেশের মনে হচ্ছিল, আরে এ বাড়িতে আমি তো আগেও এসেছি, এই ঘরে যেন বাস করে গেছি আমি। ঠিক মনে করতে পারছি নে কোন সময়। একটু বাদে সেই দুটি ছেলে মেয়ের সঙ্গে স্থূলাঙ্গী একজন ভদ্রমহিলা নেমে এলেন। তার পরনে লাল পেরে সাদা খোলের শাড়ি, মাথায় খাটো আঁচল, তার ফাঁকে সামনের দিকের কিছু পাকা চুল চোখে পড়ল। সিঁথিতে সিঁদুর, কপালে সিঁদুরের ফোঁটা। তিনি ঘুরে গিয়ে তক্তপোষের ওপর বসলেন। প্রণবেশের মনে হচ্ছিল এ মুখ যেন তার চেনা, অথচ কোথায় দেখেছেন ঠিক করতে পারছেন না। ভদ্রমহিলা যে পর্দানসীন নন তা দেখে খুশি হলেন প্রণবেশ। নমস্কার বিনিময়ের পর তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি চান? নাতি নাতনিকে বললেন, যাও তোমরা উঠানে গিয়ে খেলা করো। তারপর আবার জিজ্ঞাসা করলেন, আপনি কি জানতে চান? প্রণবেশ বললেন, আমার পরিচয় তো আপনি শুনেছেন। তা শুনেছি। আপনার স্বামীর সম্বন্ধে আমি কিছু জানতে চাই। ভয় নেই, আমি গোয়েন্দা বিভাগ থেকে আসিনি। আমি আমার নিজের গরজেই এসেছি। বলুন, কি শুনতে চান? আপনার স্বামী কেন চলে গেলেন? তিনি তো কিছু বলে যাননি। তবু আপনার কি অনুমান? আপনার কি মনে হয়? মনের কথা বাইরে বলে কি হবে? তা শুধু অন্তর্যামীই জানেন। তিনিই জানুক। সত্যবাবু চলে যাওয়ায় আপনার নিশ্চয়ই খুব কষ্ট হয়েছিল। মহিলাটি একটু চুপ করে থেকে বললেন, তা তো বুঝতেই পারেন। এই কি করছিস তোরা? এই অবেলায় চৌবাচ্চার মধ্যে নামিস নে। খবরদার, খবরদার বলছি। জানালা দিয়ে নাতি নাতনিকে শাসন করলেন মহিলা। প্রণবেশ বললেন, কিন্তু সেই দুঃখের তীব্রতা আর নেই এ কথাও তো ঠিক। মহিলাটি মুখ নিচু করে বললেন, আমি আর কি বলবো বলুন? আপনি সবই বুঝতে পারেন। প্রণবেশ তারপর উঠে দাঁড়িয়েছিলেন। নমস্কার জানিয়ে বলেছিলেন, আপনাকে বিরক্ত করে গেলাম, কিছু মনে করবেন না যেন। আশ্চর্য! তারপর প্রণবেশের বহুদিন সংশয় হয়েছে ঘটনাটি কি সত্য নাকি স্বপ্ন দেখেছেন, কিংবা দিবা স্বপ্ন। কিছুদিন অফিস ছুটির পর তিনি বউবাজারের গলির ভিতর দিয়ে হেঁটে গেছেন। মাঝে মাঝে দু একটি বাড়ির দিকে লুব্ধভাবে তাকিয়ে রয়েছেন। পাছে কেউ দেখে ফেলে, তাই ভয়ে ভয়ে সরেও গেছেন। পরে তার আরও মনে হয়েছে, যে বাড়িটির ভিতরে তিনি ঢুকেছিলেন, অন্তত ঢুকেছিলেন বলে তার মনে হয়েছিল, তার সঙ্গে কলেজে পড়বার সময় রেসিডেন্সিয়াল টিউটর হিসেবে তিনি যে বাড়িতে ছিলেন তার অদ্ভুত মিল আছে। আর যে অতি প্রৌঢ়া মহিলার সঙ্গে তার সেদিন আলাপ হয়েছিল, তার মুখাবয়বের সঙ্গে প্রণবেশের স্ত্রীর মুখের বেশ খানিকটা সাদৃশ্য আছে। আসলে নিরুদ্দেশ হয়ে যাবার দীর্ঘকাল পরে প্রণবেশ নিজেই যেন স্ত্রীর ইন্টারভিউ নিতে এসেছিলেন। এসে দেখলেন স্ত্রীর মনে শোক দুঃখের ছিন্নমাত্রও নেই। তার আসনে কিছুদিন বসেছিল ছেলে, তারপর বসেছে নাতি। এই তো হবে। মহাপ্রস্থান করলেও যা হবে, খণ্ডপ্রস্থান করলেও তাই হবে। তিনি চলে গেলেও কিছুই অচল হয়ে থাকবে না, এ কথা জেনেও চলে যেতে পারেন কই? তাছাড়া কেন যাবেন, কোথায় যাবেন, এ দুটি প্রশ্নের সদুত্তরও তিনি কি খুঁজে পেয়েছেন?
নিজের নিয়ম কানুন শৃঙ্খলায় তিনি নিজেই এক ইনস্টিটিউশন। বেয়ারা এসে বলল, ম্যানেজারবাবু আপনাকে ডাকছেন। প্রণবের সঙ্গে সঙ্গে শঙ্কিত। কি ব্যাপার? কোনো ভুলভ্রান্তি হলো নাকি? যেন যাওয়ার ইচ্ছে নেই, যেন পালিয়ে থাকতে পারলেই বাঁচেন প্রণবেশ। তবু যেতে হলো। বিরাট একখানা টেবিল সামনে নিয়ে ম্যানেজার বসে আছেন, প্রসন্ন মুখ, পরিতুষ্ট, সুস্থ সুপ্রতিষ্ঠ ভদ্রলোক। প্রণবেশের প্রায় সমবয়সী, কিন্তু সব দিক থেকেই অসম। প্রণবেশ ভাবলেন, কি করে মানুষ এমন নির্ভীক অসংশয়ী হয়? আমি ওর প্রতিষ্ঠা পদগৌরব চাইনে, কিন্তু মাঝে মাঝে আমি আমার আইডেন্টিটি বদল করতে চাই। আমি একজন সবল, সফল, দৃঢ়চিত্ত পুরুষের সঙ্গে খানিকক্ষণের জন্যেও আমার সত্তার বিনিময় চাই। কিন্তু এ কথাও ঠিক, বস্তু অনন্য নির্ভর, প্রতিষ্ঠা আর আত্মপ্রত্যয়। ম্যানেজার একটু হেসে বললেন, কি ব্যাপার, সদাই অন্যমনস্ক। বসুন। এই ভদ্রমহিলাকে চিনতে পারেন? ম্যানেজারের সামনে বসে একটি সুদর্শনা মহিলা কথা বলছিলেন। বয়স ৩০-এর নিচেই হবে। ম্যানেজার বললেন, বসুন প্রণববাবু, মিসেস সোম আপনার সঙ্গে দেখা করতে চাইছিলেন, তাই এই কষ্টটুকু দিলাম। আপনার আত্মীয়া শুনলাম। আমাদেরও অনাত্মীয়া নন, আমাদের এই ইউনিটের সঙ্গেই আছেন, লেডি ডাক্তার। মিসেস সোম প্রণবেশের দিকে চেয়ে স্মিত মুখে বললেন, চিনতে পারছেন? চেনা চেনা লাগছিল, কিন্তু সত্যিই ঠিক চিনে উঠতে পারছিলেন না প্রণবেশ। তার পাশে বসে লজ্জিতভাবে হেসে বললেন, ঠিক যেন। মহিলাটি মধুর ভঙ্গিতে হাসলেন। চিনলেন না তো? তা চিনবেন কেন? কত বড়লোক হয়েছেন। দাঁড়ান, অঞ্জনাদির কাছে আমি নালিশ করব গিয়ে। কে এই রহস্যময়ী মধুরা? প্রণবেশ অনুমান করলেন তার স্ত্রীর কোনো বান্ধবী কি আত্মীয়া হবেন, কিংবা কুটুম্বিনী। অঞ্জনার সহোদররা তো আছেই, তাছাড়া মামাতো পিস্ততো ভাই বোনরাও বহু সংখ্যক। তারা আবার নানা শাখা প্রশাখায় জটিল। কিন্তু কারো সঠিক পরিচয় জানবার জন্যে প্রণবেশ এই মুহূর্তে তেমন ব্যগ্র নন। একটু হেসে বললেন, বেশ তো, করবেন নালিশ? মিসেস সোম বললেন, মিস্টার ভদ্রের কাছে শুনলুম আপনি এখানেই আছেন। আপনার শরীর নাকি তেমন ভালো যাচ্ছে না। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে উঠলেন প্রণবেশ। না না, আমি তো ভালোই আছি। মিসেস সোম হেসে বললেন, আহা, অমন আঁতকে উঠলেন কেন? আমি আপনার চিকিৎসা করতে আসিনি, নাড়ি টিপে ধরব না, জীবও দেখতে চাইব না। মহিলাটি তো বেশ সুরসিকা। প্রণবেশ ভাবলেন, শ্যালিকা কি সালাদ স্থানীয় কেউ হবেন হয়তো। মিস্টার ভদ্র বললেন, আপনার ট্রিটমেন্টে থাকলে উনি বেশ তাড়াতাড়ি সুস্থ হবেন মিসেস সোম। তারপর ম্যানেজার প্রণবেশকে বিদায় দিলেন। মিসেস সোমের সঙ্গে এবার তিনি কাজের কথা বলবেন। আজকাল তো সত্যি সত্যি অরণ্যবাসী হয়ে ফল ফুল খেয়ে প্রাণ ধারণ করা যায় না। কিছু না কিছু তাকে করতেই হবে। কিছু যদি করতেই হয়, লোকালয়ে বসেই করাই ভালো। কর্মে প্রণবেশের ভয়, আবার কর্মভীরুতার অপবাদেও তার ভয়। আচ্ছা, এক যন্ত্রণা হয়েছে। নিজের মনেই হাসেন প্রণবেশ। কোনো আশ্রমে যাওয়ার কল্পনা তিনি করতে পারেন না। ওরে বাবা, ওই রুটিন লাইফ তার সহ্য হবে না। অফিসের রুটিনই মানতে পারেন না, তো আশ্রমের রুটিন। তাছাড়া আশ্রম বিশ্বাসীকেই আশ্রয় দেয়। তিনি কি কোনো আনুষ্ঠানিক ধর্ম মানেন? তিনি সহিষ্ণু, প্রায় সব কিছুই সহ্য করেন, কিন্তু গ্রহণ করেন কি? রাজনৈতিক আখড়া, ধর্মীয় আশ্রম কোনোটাই তার জন্যে নয়। অথচ নিজে কিছু একটা গড়ে তুলে তার মধ্যে যে তিনি বাস করবেন, সে সাধ্যও তার নেই। তার জন্যেও কর্মক্ষম হতে হয়। শুধু বিলাসী হলেই চলে না, কল্পনাকে সুনির্দিষ্ট রূপ দেওয়া শ্রমসাধ্য ব্যাপার। তারও কঠোর নিয়ম শৃঙ্খলা, অভ্যাস, অনুশীলন আছে। এই জন্যে যিনি কল্পনাকে রূপ দেন, সেই আর্টিস্টও কর্মবীর।
রাজ্য ভরে কে রটিয়ে দিয়েছে প্রণবেশ অসুস্থ। এ তো মহাজ্বালা হলো। 10 চক্রে ভগবান, ভূত আর প্রণবেশ কি রোগী হবেন নাকি? নিজের চেয়ারে এসে বসলেন প্রণবেশ, কিন্তু আগে থেকেই কে এক ভদ্রলোক তার সামনের চেয়ারে বসে তার জন্যে অপেক্ষা করছেন। কি ব্যাপার, কি চান? প্রণবেশ জিজ্ঞাসা করলেন। ভদ্রলোক তবু কথা বললেন না, স্মিত মুখে চুপ করে বসেই আছেন। প্রণবেশ নিজেই বললেন, প্রিমিয়ামের নোটিশ এনেছেন? কিন্তু আজ তো ক্যাশ বন্ধ হয়ে গেছে। ভদ্রলোক তবুও প্রণবেশের দিকে চেয়ে মিটিমিটি হাসছেন। হাসিটির মধ্যে কেমন একটু রহস্যের ভাব, কিন্তু বেশ মিষ্টি। ইনিও সুশ্রী, সুপুরুষ, ঈষৎ লম্বাটে গড়ন মুখের, সুডোল, টিকালো নাক, পাতলা ঠোঁট, ছিপছিপে চেহারা। মাথার চুলগুলি কিন্তু সব পাকা। কেশ পাকিলে কাঁদো কেনে। নিজের কিছু কিছু পাকা চুল নিয়ে এখনো মাঝে মাঝে দুঃখ হয় প্রণবেশের, কিন্তু এই সুদর্শন ভদ্রলোক এক মাথা পাকা চুল নিয়ে বেশ প্রসন্ন মনেই বসে আছেন। পরনে গেরুয়া রঙের পাঞ্জাবি, মিহি ধুতি, দাড়ি গোঁফ কামানো, শৌখিন সুপরিচ্ছন্ন ভদ্রলোক। বয়স? বয়স ঠিক আন্দাজ করা শক্ত। এক চুল ছাড়া দেহের কোথাও কোনো বয়সের ছাপ পড়েনি। দিব্য জীবন আছে কিনা প্রণবেশ তা জানেন না, কিন্তু এ ভদ্রলোক যেন এক দিব্য যৌবনের অধিকারী। তিনি মৃদু হেসে বললেন, চিনতে পারছেন? চেনা চেনা লাগছে। নিজের দুর্বল স্মৃতিশক্তির জন্য একটু বিব্রত, লজ্জিত হয়ে প্রণবেশ বললেন, ঠিক যেন প্লেস করতে পারছি নে। কিছু মনে করবেন না। ভদ্রলোক বললেন, না না, মনে করব কেন? আপনি আমাকে ঠিক দেখেননি, কিন্তু দেখতে চেয়েছেন। তার মানে? 2 বছর ধরে আপনি আমাকে যত্রতত্র খুঁজেছেন, হোটেলে, রেস্টুরেন্টে, পার্কে, গঙ্গার ধারে। আপনি যেখানে যেখানে চেঞ্জে গিয়েছিলেন, দেরাদুনে, হরিদ্বারে। আমার স্ত্রীপুত্রও বোধ হয় সে সময় আমাকে এমন ব্যাকুলভাবে খোঁজেনি। আশ্চর্য, এত ভীরু প্রণবেশ! কিন্তু এই মুহূর্তে তিনি আর ভয় পেলেন না। তিনিও যে সপ্রতিভ হতে পারেন, সরস হতে জানেন, তার প্রমাণ দেওয়ার জন্য উৎসুক হয়ে উঠলেন। কি করে জানলেন? আপনাকেই আমি খুঁজেছি। আমি থট রিডিং, টেলিপ্যাথিতে বিশ্বাস করি নে। আমি ঘোরতর বস্তুবাদী। ভদ্রলোক হেসে বললেন, তাই নাকি? দেখুন আপনি যে কি আর কি নন, তা অত জোর গলায় বলবেন না। দেখি আপনার হাতখানা। না না, আমি পামিস্ট নই। পাঞ্জাবির অস্তিনটা গুটিয়ে নিন। আপনার গায়ে একটু আঁচড় দিয়ে দেখব কি? দেখছেন তো আমার বড় বড় নখ নেই। আমার আঁচড়ে আপনার রক্ত বেরোবে না, কিন্তু আর যে কি কি বেরোবে তা আপনিও বলতে পারেন না, আমিও পারি নে। প্রণবেশ হাসলেন। বলতে যে পারেন না তা আমি জানি। আপনার কোনো অপ্রাকৃত ক্ষমতায় আমি বিশ্বাস করি নে। আমার চিত্ত দৌর্বল্যের শেষ নেই। আমার বন্ধুরা সবাই সে কথা জানে। তারা সবাই আমার চেয়ে দৃঢ়চিত্ত, দৃঢ় চরিত্রের সুপুরুষ। কিন্তু তবু আমি টুকটাক মানি নে, মাদুলিক অবস ধারণ করি নে, জ্যোতিষীর কাছে হাত বাড়াই নে। আপনার কোনো অলৌকিক শক্তি আছে আমি মানতে পারবো না। বলুন না, আপনি আমার কথা কি করে জানলেন? আরে মশাই, আপনি তো আচ্ছা লোক। আপনি বুঝি ধরে নিয়েছেন আপনারই শুধু অনুমান শক্তি আছে, কল্পনার জোর আছে, সারা বিশ্বে আর কারো নেই? আপনার কি ধারণা আমি সংসার ছেড়ে চলে যাওয়ার সময় অনুমান শক্তিকে আমার স্ত্রীর আঁচলে বেঁধে রেখে গেছি? আপনি আমাকে যেভাবে জেনেছেন, আপনাকেও আমি ঠিক সেই পথেই জেনেছি। এবার বলুন তো, আমাকে অত খুঁজছিলেন কেন? আপনাকে একটা কথা জিজ্ঞেস করব বলে। করুন। আপনি লোকালয় ছেড়ে চলে গেলেন কেন? ভদ্রলোক হেসে বললেন, হ্যাঁ, আপনিই বলুন না, আপনার অত যখন কল্পনার জোর। বলবো? কিছু মনে করবেন না তো?
প্রণবেশ যেন বহুদিন বাদে পরম বন্ধুর সঙ্গে রসালাপে মগ্ন হয়েছেন। যদি বলি আপনি লাখখানেক টাকা চুরি করে পালিয়েছেন? ঠোঁট টিপে টিপে হাসলেন প্রণবেশ। ভদ্রলোকও হাসলেন। এই বুঝি আপনার বুদ্ধির দৌড়? আরে মশাই, চুরি যদি করতে পারতাম তাহলে পালাবো কোন দুঃখে? যাকে যা বখরা দেবার দিয়ে এই শহরেই বাড়ি করতাম, গাড়ি করতাম। চাই কি একটি তরুণী নারী জুটে যাওয়াও অসম্ভব ছিল না। ওরে বাবা, এখনো তরুণী নারীর কথায় আপনার জিভ সজল হয়? তবে নাকি আপনি সর্বত্যাগী সন্ন্যাসী? তাহলে নিশ্চয়ই আপনি খুন করে পালিয়েছেন। আপনার যা চেহারা আর যা রসে টইটুম্বুর ভাব, তাতে মনে হচ্ছে নিশ্চয়ই প্রণয় ঘটিত ব্যাপার ছিল পিছনে। কাকে খুন করেছিলেন বলুন তো? বিশ্বাসন্ত্রী দহিতাকে না প্রতিদ্বন্দ্বীকে? ভদ্রলোক হাসলেন। এই বুঝি আপনার কল্পনার জোর? আজকালকার লেখাপড়া জানা প্রণয়ীরা অত রক্তারক্তির মধ্যে যায় নাকি? তারা রসের ব্যাপারই, রক্তের ব্যাপারই নয়। আজকাল সবাই জানে, জীবন যদি পদ্মপত্রে নীর, প্রেমের অশ্রু কচুর পাতায় টলমল। প্রণবেশ বললেন, তাহলে আপনি মশাই শ্রীমুখে নিজেই বলুন, কেন সংসার ছাড়লেন? বলবো প্রণয়বাবু, বলবো। এসেছি যখন নিশ্চয়ই আপনাকে বলবো। তার আগে আপনাকে দুটি একটি কথা জিজ্ঞেস করতে চাই। করুন না। সত্যি জবাব দেবেন? আপনি নিরুদ্দেশ হতে চাইছেন কেন? প্রণবেশ হতাশার ভঙ্গি করে বলেন, কেন চাইছি তাই যদি জানতাম। সত্যজীবন হাসলেন। তাহলে আমি আপনাকে সাহায্য করি। করুন। আপনি মশাই প্রেমে পড়েছেন, কোনো তরুণী মেয়ের প্রেমে, তারপর হতাশ হয়ে। প্রণবেশ শেষে বললেন, আপনি দেখছি আমারই অস্ত্রে আমাকে ঘায়েল করার চেষ্টা করছেন। আপনার মৌলিকতার অভাব আছে। কোনো তরুণীর প্রেমে আমি পড়িনি, তবে তারুণ্য আমাকে আকর্ষণ করে, যৌবন আমাকে মুগ্ধ করে। সে যৌবন স্ত্রী পুরুষ নিরপেক্ষ। সত্যজীবন মুখ টিপে টিপে হাসতে লাগলেন। সে তো আরও মারাত্মক। বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়, তার চেয়ে বিশেষ একজনকে জড়িয়ে ধরা ঢের ভালো। শুনুন মশাই, এবার আমি বলবো, আপনি বাঁ হাতের আস্তিন গুটান, আমি আবার একটু আঁচড় দিয়ে দেখি। আমি যদি বলি যৌবন শুধু আকর্ষণ করে, তাই নয়, আপনিও কল্পিত যৌবন নিয়েই যৌবনকে আকর্ষণ করতে চান, নিজেও যজাতির মতো পুনর্যৌবন চান। প্রণবেশ একটু ক্লিষ্ট স্বরে বললেন, অমন করে গাল দেবেন না। আমার ছেলেমেয়েরা বড় হয়েছে, আমি কি তাদের মধ্যে নিজের নবযৌবন দেখতে পাইনে? ভদ্রলোক হাসলেন। কখনো পান, কখনো পান না। যখন পান না তখনই মনে হয় হারালাম হারালাম, গেল গেল, পালাই পালাই। তখনই বলেন, মন বনে চল। এদিকে মন ফিরে ফিরে উপবনের দিকেই তাকায়। একটু বাদে ভদ্রলোকের গলা একটু গম্ভীর গম্ভীর শোনালো, তাছাড়া যৌবন তো শুধু নারী সম্ভোগের ক্ষমতাই নয়, যৌবন আরও অনেক ক্ষমতার প্রতীক। যৌবন সৌন্দর্য, শৌর্য, বীর্য, হয়তোবা ঔদার্যের সঙ্গে অঙ্গাঙ্গী। যৌবন রঙ্গমঞ্চের কেন্দ্রস্থল, আর সব হলো কোণঠাসা। উইংসের আড়ালে আপনি যৌবনকে নিজের সত্তার সঙ্গে অভিন্ন করে দেখতে চান। যৌবন গেলে সর্বস্ব গেল বলেই মনে করেন, ভাবেন নিজের পরিচয়পত্রটি চিরদিনের মতো হারিয়ে গেল। তারও পরে নিজেও হারিয়ে যেতে চান। প্রণবেশ নিজের মনে একটু কি যেন ভেবে দেখলেন, তারপর আস্তে আস্তে বললেন, সত্যবাবু, আপনার কথা আংশিক সত্য, পুরো সত্য নয়। যৌবন হারাবার দুঃখই কি একমাত্র দুঃখ? সত্যজীবন বললেন, একমাত্র কেন হবে? আরও আছে, খ্যাতি আছে, প্রতিপত্তি আছে, কিন্তু তা নিয়ত চঞ্চল। কারো 10 শালা বন্দোবস্ত, কারো বা 5 শালা। কচ্ছিৎ কেউ ভোগ দখলের জীবন সত্ত্ব নিয়ে আসেন, বেশিরভাগই যৌবন সত্ত্ব। সেই সত্ত্ব ক্ষীয়মান দেখে বুক ভেঙে যায়, মনে হয় সব গেল। যেটুকু আছে তাও যদি যায় তাহলে বাঁচব কি নিয়ে? হারাধন হওয়ার চেয়ে নিজে বরং জন্মের তরে হারিয়ে যাওয়াই ভালো। কিন্তু ভালো করে ভেবে দেখুন তো,
10 জনের কাছে আপনার যে পরিচিতি, তাই কি আপনার একমাত্র আইডেন্টিটি কার্ড? প্রণবেশ বললেন, আপনাকে তো আমি আগেই বলেছি সত্যবাবু, আমি বস্তুবাদী। আপনার কল্পনা, আমার ভাব সবই বস্তুজাত। আমার সামান্য 2-4খানা যা আসবাবপত্র আছে, তা যে আমার কিছুই নয়, তা আমি কি করে বলবো? সব মিলিয়ে সব নিয়ে আমি সমগ্র। সত্যজীবন হেসে মাথা নাড়তে লাগলেন। ওই তো মুশকিল, ওইখানেই তো আপনার গোয়ার তুমি। সব ছেড়েও আপনি আপনিই। এ কথা যেদিন বুঝতে পারবেন সেদিন আর এমন পালাই পালাই করবেন না। ন যজৌ ন তস্থৌ হয়ে থাকবেন না, নিজের মধ্যে নিজে স্থির হয়ে থাকবেন। প্রণবেশ বললেন, সত্যি করে বলুন তো সত্যবাবু, এই জ্ঞান লাভের জন্যে কারো কি নিরুদ্দেশ হওয়া দরকার হয়? এ তো আমরা ঘরে বসেই পাই। সত্যজীবন হেসে বললেন, সবাই কি এক জায়গায় বসে সব পায়, নাকি যা পায় তার সবটুকু ধরে রাখতে পারে? তারপর একটু বাদে বললেন, যাজ্ঞে মশাই, ঢের তত্ত্ব কথা হলো, এবার আপনার কথা বলুন, আপনার জীবনের কথা শুনি। আপনি চলে যেতে চাইছেন কেন? আর চাইছেনই যদি, যেতে পারছেন নাই বা কেন? আপনার আটকাচ্ছে কোথায়? ভদ্রলোকের গলায় কৌতুকের সুর দেখে প্রণবেশ ফের অন্তরঙ্গ হয়ে উঠলেন। তিনিও এবার বেশ হালকা সুরে বললেন, আটকাচ্ছে কোথায় শুনবেন? আটকাচ্ছে ভয়ে। যেতে চাইছি সেও ভয় থেকে, আবার যেতে যে পারছি নে সেও ভয় থেকে। সত্যজীবন বললেন, ভারী মজার কথা তো। বলুন বলুন, আপনার ভয়ের চেহারাটাই দেখি। কি আর বলবো, শুনলে আপনি হাসবেন। পালাবার ইচ্ছে কি মশাই শুধু আজ? 30 বছর আগেও আমি একবার পালাতে চেয়েছিলাম। বলেন কি? আমার চেয়েও আগে? এতক্ষণ বৃথায় সময় নষ্ট হলো। শুরুতেই আপনার গল্পটা শুনে নিলেই হতো। বলুন এবার। প্রণবেশ বলতে লাগলেন, এই সৃষ্টি ছাড়া ভয় আমার মধ্যে কোত্থেকে যে এলো তা আমি বলতে পারবো না। আত্মচরিতের উৎস সন্ধানে পিছু হটতে হটতে আমাকে চলে যেতে হয় কৈশোরে, বাল্যে, শৈশবে, এমনকি মাতৃগর্ভে। কিন্তু সেই অন্ধকারে ফিরে গিয়েও কি সব হদিশ পাবো? অত দূরে গিয়ে কাজ নেই। প্রথমে যৌবনের 2-1টি ঘটনার কথা বরং শুনুন। হ্যাঁ মশাই, যৌবনের গল্পই ভালো। যুবতী টুবতী আনছেন তো? না মশাই, কোথায় যুবতী, তখন দিনরাত পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত। বিয়ে পরীক্ষা, পরের বাড়িতে ছেলে পড়িয়ে পড়াশুনো করি। বাবা থাকেন দূর মফস্বলের গায়ে, আমি শহরে। দুজনেরই আশা পাশ করে যাব। এর আগের 2টি পরীক্ষায় ভালোভাবেই তো পাশ করেছিলাম। যেসব ক্লাসমেটের সঙ্গে আমার বন্ধুত্ব, তারা যতটা তৈরি হয়েছিল আমি তার চেয়ে কম তৈরি হইনি। কিন্তু হলে কি হবে? শুনুন কাণ্ড। দাঁড়ভাঙা বিল্ডিংয়ের চূড়ায় সিট পড়ল। আশেপাশে সবাই চেনা মুখ, আমাদের কলেজেরই সব ছেলে। পেলাম প্রশ্নপত্র, সবাই লিখে চলেছে। কিন্তু এ কি ব্যাপার? আমার কলম সরে না, আমার লেখা পড়ে না। আমি নিজেই অবাক। জানা সব প্রশ্ন, কিন্তু কিসের যেন একটা মানা ভিতর থেকে আমাকে অনড় করে রেখেছে। ভিতরে অনড়, কিন্তু বাইরে নড়তে লাগলাম, কাঁপতে লাগলাম। খানিকটা লিখে কেটে দিলাম, আবার শুরু করলাম, আবার কাটলাম। বুঝতে পারলাম আমার দ্বারা আর হবে না। তবুও সেদিন 2টো বেলায় কাটিয়ে দিলাম, কিন্তু দ্বিতীয় দিনের একটি বেলাও আর কাটল না। শ্বেতপত্র গার্ডের হাতে সঁপে দিয়ে চুপি চুপি চোরের মতো বেরিয়ে এলাম। আরও কয়েকটি ছেলেও বেরিয়েছিল, কিন্তু তারা বেরোলো ডাকাতের মতো, যেন কিছুই হয়নি, বেপরোয়া। বাইরে এসে সিগারেট ফুঁকতে লাগলো। আমি যে কিভাবে এসপ্ল্যানেডে এসে পৌঁছালাম ঠিক বলতে পারবো না, কিন্তু অচেতনভাবে আসেনি। আমার উদ্দেশ্য হাওড়া স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরব, তারপর চিরদিনের জন্যে নিরুদ্দেশ হয়ে যাব। কিন্তু কিছুতেই এসপ্ল্যানেড ছাড়িয়ে অন্য কোথাও যেতে পারলাম না, যেন গোলক ধাঁধায় ঘুরছি। বেরোবার পথ পাচ্ছি নে।
সে যে কি অবর্ণনীয় যন্ত্রণা, গভীর লজ্জা, ভয়, অনুশোচনার সে যে কি ঘূর্ণিঝড়, তা আমি আপনাকে বোঝাতে পারবো না। তারপর সন্ধ্যার পর কোনো রকমে বাসায় ফিরে আসতে পেরেছিলাম। আমার ছাত্রছাত্রীরা ঘিরে ধরল। মাস্টারমশাই, কেমন পরীক্ষা দিলেন? বললাম, দিয়েছি একরকম। কিন্তু আমার মুখ দেখে তাদের কিছু বুঝতে বাকি রইল না। পরদিন বাবাকে চিঠি লিখে দুর্ঘটনার কথাটা জানিয়ে দিলাম। প্রণবেশ থামলেন। সত্যবাবু বললেন, তারপর? তারপর? তারপর বুঝি আর অমুক হননি? হয়েছিলাম। তারপর কোনো একবার কোনো রকমে পাশ করে বেরিয়েও ছিলাম। কিন্তু আমি বেরোলে কি হবে? সেই যে অনির্দেশ্য অবর্ণনীয় এক ভয় আমার ভিতরে ঢুকে রইল, তার কিছুতেই বেরোলো না। সেই ভয় জীবনভর আমাকে জ্বালাচ্ছে। তারও যেন একটা আলাদা জীবন আছে। সে আমারই পাশাপাশি বেড়ে উঠেছে, যেন আমারই দ্বিতীয় সত্তা। সে আমার চিরসঙ্গী। পায়ে পায়ে হাঁটে, সুযোগ পেলেই সামনে এসে দাঁড়ায়, সব অন্ধকার করে দেয়, আর সেই আঁধিতে আমি হারিয়ে যাই। এই ভয় আমাকে প্রতিবার কর্মক্ষেত্র থেকে সরিয়ে এনেছে, প্রতি ক্ষেত্রে অযোগ্য অপটু প্রতিপন্ন করেছে। আমি যা কিছু করতে গেছি, যা কিছু সবল মুঠিতে আঁকড়ে ধরতে গেছি, ম্যালেরিয়াগ্রস্ত রোগীর মতো আমার হাত কেঁপেছে। অথচ জানেন সত্যবাবু, তার কোনোটাই খারাপ কাজ নয়, কোনোটাই বিবেক বিরুদ্ধ অকল্যাণ কর্ম নয়। সত্যজীবন মিটিমিটি হাসছিলেন। বললেন, তেমন দু একটা কাজে হাত দিলেই পারতেন, হয়তো হাত পাকত, নার্ভ শক্ত হতো। কিন্তু প্রণবেশ বন্ধুর পরিহাসটুকু গায়ে মাখলেন না। তিনি আবেগার্দ্র স্বরে বলে যেতে লাগলেন, এই ভয় আমাকে জীবনের প্রতি ক্ষেত্রে পলাতক করে তুলল, প্রতি পরীক্ষায় ব্ল্যাঙ্ক পেপার সাবমিট করতে বাধ্য করলো, প্রতি কাজে অসফলতার লেবেলে এঁটে দিল। কিসের ভয়? সাপের ভয়? বাঘের ভয় নয়। চোরের ভয়? ডাকাতের ভয় নয়। নতুন কিছু শেখার ভয়, জানার ভয়, নতুন কোনো কাজে হাত দেওয়ার ভয়। তারপর এই ভয় আকারে প্রকারে ক্রমেই বাড়তে লাগলো। অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদেও ভয়, কিন্তু সেই সঙ্গে টু শব্দটি করতে না পারার জন্যেও আত্মগ্লানি, লজ্জায় অপমানে মুখ লুকোবার ইচ্ছা, নিরুদ্দেশ হয়ে যাবার বাসনা। কিন্তু যাব কোথায়? এই ভয়ার্ত সত্তাকে বয়ে নিয়ে যেতে হবে তো। আসলে আমি পালাতে চাই নিজের কাছ থেকে, মুক্ত হতে চাই নিজের হাত থেকে। কিন্তু লোকালয় থেকে দূরে যেতে চাইলে কি হবে? আমি নিজেই যে এক বৃহৎ লোকালয়কে বয়ে নিয়ে চলেছি, যে আলয় লোক ভয়ে আচ্ছন্ন। সত্যজীবন হেসে বললেন, আপনার কথা শুনে শুনে মনে হচ্ছে সমস্ত ব্যাপারটাই প্যাথোলজির এখতিয়ারে। আপনি গোড়াতেই ভালো কোনো সাইকো অ্যানালিস্টের কাছে গেলেই পারতেন। সময় মতো চিকিৎসা হলে আপনার আধি বলুন আর ব্যাধিই বলুন, সবই সেরে যেত। প্রণবেশ বললেন, সেইখানেই তো আমার গোড়ামি। আমার একমাত্র সম্বল অহমিকাই বলুন আর আত্মপ্রেমই বলুন। আমি ভাবলাম, কেন আমি অন্যের কাছে যাব? আমি নিজেকে কি কিছুই কম বুঝি, নাকি কম চিনি? প্রাপ্তবয়সে আমি কোনো গুরু পুরোহিতের কাছে যাইনি, ফকির দরবেশের দরগায় মাথা ঠুকিনি। যদিও জানি আমার হাতের মুঠোয় সামান্য আমলকিটিও নেই, আর হাতের বাইরে বিশাল জগৎ। তার প্রতিকূলতা ভয়ঙ্কর। সে আমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে পারে, চূর্ণ বিচূর্ণ করে পিষে মারতে পারে। তবু আমি অবৈজ্ঞানিক ক্রিয়াকলাপকে প্রশ্রয় দিইনি, জ্যোতিষীকে হাত দেখাইনি, শান্তি সস্তায়ন ধার করিনি। আমি যেমন আর কারো কাছে যাইনি, তেমনি নিজের মনের চিকিৎসার জন্যে কোনো ডাক্তার কবিরাজও স্মরণ করিনি। আমি এমন করে আর কারো কাছে নিজেকে উদ্ঘাটন করিনি, শুধু আপনার কাছেই করলাম। কেন করলাম জানেন? আপনি আমার দ্বিতীয় সত্তা। সত্যজীবন হাসলেন। দ্বিতীয় সত্তা? এই না আপনি বললেন দ্বিতীয় সত্তা আপনার ভয়, আপনার ভয়কম্পিত হৃদয়, আর একমাত্র আকাঙ্ক্ষা নিরাপত্তা, নিরাপত্তা, নিরাপত্তা। আমাকে বরং আপনি তৃতীয় স্থান দিন, নইলে আসন নিয়ে কাড়াকাড়ি হবে। তাছাড়া আমি কারোর সঙ্গে ব্যাকেটে থাকতে চাই নে। প্রণবেশ হেসে বললেন, আধ্যাত্মিকতায় আপনি এমন রসের ময়ান লাগাবেন কি করে? কিন্তু দ্বিতীয়ই হোক তৃতীয়ই হোক, আপনি আমার অন্যতম সত্তা, তাতে কোনো সন্দেহ করবেন না। আপনি যা পেরেছেন তা হয়তো আমি কোনো দিনই পারবো না। রিটায়ার করার দিনটি পর্যন্ত এই নড়বড়ে চেয়ারটি আঁকড়ে ধরে থাকবো। আপনি যে নিঃসংশয় স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন, আমি হয়তো কোনো দিনই তা ছুঁতে পারবো না। আমি হয়তো দিনভর এক পা এগোবো আর দু পা পিছবো, দ্বিখণ্ডিত সত্তার দণ্ড ভোগ করব। কিন্তু আপনি যে আমার এক অসম্পূর্ণ অভিপ্সা, সে কথা ভুলে যাবেন না।
ক্ষণিকের জন্যে হলেও আমি যে কখনো কখনো আপনার সঙ্গে একাত্মা হতে পারি সে কথা মনে রাখবেন। দিব্যমূর্তি হেসে বললেন, রাখব। ফের দেখা হবে পুনর্দর্শনায়। বিদায় নমস্কার নয়, হাত বাড়ালেন করকম্পনের জন্যে। কিন্তু তিনি চলে যাবার সঙ্গে সঙ্গে কিসের একটা গোলমাল শুনে প্রণবেশ চকিত হয়ে উঠলেন। কয়েকজন সহকর্মী তাকে ঘিরে ধরেছেন। প্রণয়বাবু, চলুন চলুন, আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। প্রণবেশ আতঙ্কিত হয়ে উঠলেন। কোথায় কি ভুল করলেন ফের কে জানে। ভয়ে ভয়ে বললেন, কেন, হয়েছে কি? গোকুলবাবু ধমকে সুরে বললেন, আর মশাই, হয়েছে কি? হবার কি বাকি আছে শুনি? আপনি প্রায় আধ ঘন্টা ধরে বিড়বিড় করছিলেন, হাসছিলেন, আপনার সামনের ওই খালি চেয়ারটার দিকে চেয়ে চেয়ে কথা বলছিলেন, হাত তুলে কি যেন দেখাচ্ছিলেন। আপনি কি দেখছিলেন, কাকে দেখছিলেন বলুন তো? প্রণবেশ ভয়ে ভয়ে বললেন, কেন, তাকে কি আপনারা কেউ দেখেননি? গোকুলবাবু বললেন, আপনি অফিস শুদ্ধ লোককে ভয় পাইয়ে দিয়েছেন। এখনো যদি ডাক্তার টাক্তার না দেখান, অ্যাসাইলামে শেষ পর্যন্ত আপনার স্থায়ী বসবাসের ব্যবস্থা হবে, জানেন তো? তারপর গোকুলবাবু বেশ অন্তরঙ্গ সুরেই জিজ্ঞাসা করলেন, আপনি কাকে দেখছিলেন বলুন তো? প্রণবেশ চুপ করে রইলেন। তাহলে তিনি কি সত্যিই হলুসিয়েশন দেখতে শুরু করেছেন? কিন্তু পুরোপুরি অচেতন তো তিনি ছিলেন না। নাকি এও খানিকটা তার ইচ্ছা করে দেখা, দেখতে চেয়েছেন বলে দেখা। নিজেকে আর সহকর্মীদের তাই বলেই অভয় দিলেন প্রণবেশ। একটু হেসে বললেন, ঘাবড়াবেন না, এ বোধহয় এক ধরনের সেলফ প্রজেকশন। গোকুলবাবু ধমকের ভঙ্গিতে বললেন, রেখে দিন মশাই, সেলফ প্রজেকশন। সব কিছুর একটা সীমা আছে। আপনি যা ভয় পাইয়ে দিয়েছিলেন। প্রণবেশ বললেন, তাই নাকি? মনে মনে একটু হাসলেন। এতদিন আমি সবাইকে ভয় করতাম, এখন আমাকে দেখেও কেউ ভয় পেতে শুরু করেছে। ঘর থেকে বেরিয়ে তার কাঁধে হাতে রাখলেন গোকুলবাবু। দুজনের লিফটের দিকে এগোতে লাগলেন। আরও অনেকেই লিফটে উঠবার জন্য সার বেঁধে দাঁড়িয়েছে। বড্ড বেশি লোকের ভিড়। আর প্রণবেশ সবসময় ভিড় এড়িয়েই থাকতে চান। যেখানে ঠেলাঠেলি মারামারি, তিনি তার থেকে অনেক দূরেই সরে থাকতে চান। কিন্তু সেখানেও কি শান্তিতে থাকবার জো আছে? অজ্ঞাত, অবজ্ঞাত থাকবার ভয় সেখানেও কি তাকে স্থির থাকতে দেয়? তীব্র ঊর্ধ্বমুখী সাংকেতিক লিফট উঠে আসছে। লাল আলো জ্বলছে। আলোটাকে এক অনৈসর্গিক জন্তুর রক্তচক্ষু বলে মনে হচ্ছে কেন? প্রণবেশ মনে মনে বললেন, কি যা তা ভাবছি। আমি কি সত্যিই উন্মত্ততার দিকে এগিয়ে চলেছি? উন্মাদের জগৎ, ও তো এক উদ্দেশ্যহীনতার জগৎ, চিরদিনের মতো লুকিয়ে থাকবার আশ্রয়। কিন্তু আমি তো সে আশ্রয় চাই নে।